আসসালামাইকুম, ডাক্তার মাহবুব শাহিন, সিনিয়র কনসালটেন্ট অরোরা স্কিন অ্যান্ড হেয়ার রিসার্চ ইনস্টিটিউট। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক ডার্মাটোলজি ক্লাসে। ভাইবা পরীক্ষা সংক্রান্ত যে প্রশ্নগুলি আছে আমাদের, সেই প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট আজকে আমাদের তৃতীয় ক্লাস। সো আমরা এর আগের ক্লাসে সম্ভবত প্রথম 20টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তারপর থেকে শুরু করব। আমাদের আজকের প্রথম প্রশ্নটা যদি আমি একটু করি, a tender nodule usually on the neck, shoulder or hip associated with severe constitutional symptom is known as which of the following is not a skin manifestation of the tuberculosis? Actually এগুলির সম্ভবত আনসার দেওয়া ছিল a localized superficial skin lesion was seen under Wood's light which shows বোঝা যাচ্ছে না, pink fluorescence. And what is the diagnosis? A skin lesion is dome shape, umbilicated skin color, papule with central punctum. What is the diagnosis? Norwegian scabies treated. Which of the following is used in severe acne? আচ্ছা, আমরা একটা একটা করে যদি আসি, skin manifestation of the tuberculosis. Actually টিউবারকুলোসিস কিন্তু প্রাইমারি হয়, সেকেন্ডারি হয়। আমরা ডার্মাটোলজিতে বেসিক্যালি প্রাইমারি স্কিন টিবি নিয়ে আমরা আলোচনা করি। প্রাইমারি স্কিন টিবির মধ্যে প্রাইমারি টিউবারকুলোসিসের মধ্যে যেমন স্কিন টিউবারকুলোসিস আছে, পালমোনারি টিউবারকুলোসিস সবচেয়ে কমন। এছাড়াও প্রাইমারি টিবি হিসেবে বোন টিবি হয়, আমরা জানি। সো আমরা স্কিন টিউবারকুলোসিসের যে প্রেজেন্টেশনগুলি খুব কমনলি আমরা পাই, তার মধ্যে অন্যতম হলো লুপাস ভালগারিস। আমরা জানি লুপাস ভালগারিসের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন আছে। কখনো এই ধরনের রোগীরা আলসার নিয়ে আসতে পারে, এই ধরনের রোগীরা কখনো প্লেক, ভেরুকাস প্লেক নিয়ে আসতে পারে, ইনিশিয়ালি নোডুলার লেশন হিসেবে আসতে পারে। সো লুপাস ভালগারিসের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন যেমন হয়, টিউবারকুলোসিস ভেরুকাস কিউটিস বলে আরেকটা প্রাইমারি স্কিন টিবি আছে, সেটার প্রেজেন্টেশন অনেকটা ওয়ার্টি টাইপের হয় এবং ছোট স্মল লেশন, গ্রাজুয়ালি এটা বৃদ্ধি হয় এবং খুব স্লোলি এটা বৃদ্ধি হয়, খুব স্লোলি, ভেরি স্লো গ্রোয়িং মোস্ট অফ দ্য স্কিন টিউবারকুলোসিস। এছাড়া স্ক্রোফুলোডার্মা আরেকটি টিউবারকুলোসিসের ভ্যারাইটি, যেখানে ডিসচার্জিং সাইনাস থাকে এবং সেটা নেক গ্ল্যান্ডস, আমাদের নেকে যে লিম্ফ নোডগুলি আছে সেখানে যদি ডিসচার্জিং সাইনাস থাকে, চেস্টে যদি থাকে, এই স্ক্রোফুলোডার্মাটা হলো, এটা যদি আন্ডারলাইং লিম্ফ নোড থাকে, বোনস থাকে, এই জায়গাগুলিতে সাধারণত এই ডিসচার্জিং সাইনাস আমরা পাই এবং এই ধরনের ডিসচার্জিং সাইনাস কিন্তু স্ক্রোফুলোডার্মার একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন, যদিও আমরা জানি ডিসচার্জিং সাইনাসের আরো অনেক কারণ আছে। সো স্কিন টিবির এই তিনটা হলো খুব কমন প্রেজেন্টেশন। এছাড়াও ইরাইথেমা ইন্ডিউরেটাম, এটাকে আমরা আইড রিয়াকশন বলি, টিউবারকুলোসিসের আইড রিয়াকশন, ইরাইথেমা ইন্ডিউরেটাম। এই ধরনের রোগীরা সাধারণত পেইনফুল নডিউল নিয়ে আমাদের কাছে আসে, বিশেষ করে লোয়ার এক্সট্রিমিটিতে, এবং ফিমেল পেশেন্টরা আমরা খুব কমনলি পাই। এই পেইনফুল নডিউল সাধারণত লেগের পোস্টেরিয়র অ্যাসপেক্টে থাকে। আমরা জানি পোস্টেরিয়র অ্যাসপেক্ট, অ্যান্টেরিয়র লেগের অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট যেটা শিন, সেখানেও পেইনফুল নডিউল থাকতে পারে, যেটাকে আমরা খুব কমনলি বলি ইরাইথেমা নোডোসামের একটা কমন প্রেজেন্টেশন। আর ইরাইথেমা ইন্ডিউরেটামের নডিউলটা সাধারণত পোস্টেরিয়র অ্যাসপেক্ট থাকে, কিন্তু শিনেও থাকতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো দুইটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হলো, একটা হলো আলসারেট হয় আর একটা সাধারণত আলসারেশন হয় না। ইরাইথেমা নোডোসামে সাধারণত আলসারেশন আমরা দেখি না, কিন্তু ইন্ডিউরেটামে কিন্তু আলসারেশন থাকে। সো এই ইরাইথেমা ইন্ডিউরেটাম কিন্তু একটা স্কিন টিবির প্রেজেন্টেশন আইড ফর্ম। সুতরাং একটা টিউবারকুলোসিসের স্কিন টিবির পেশেন্ট কিন্তু এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। এছাড়া মিলিয়ারি টিউবারকুলোসিস, ডিসেমিনেটেড স্কিন লেশন, অ্যাটিপিক্যাল স্কিন লেশন, পেপিউল, নডিউল, আলসার, ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি এবং এক্সটেন্সিভ ডিসেমিনেটেড হয় আমাদের বিভিন্ন পার্টে। এছাড়াও প্রাইমারি ইনিভিউশনাল টিউবারকুলোসিস অনেক সিম্পল একটা আলসার, লং টার্ম, লং স্ট্যান্ডিং, নন হিলিং আলসার,
এটা হাতে হতে পারে, হ্যান্ডসে হতে পারে, এটা আমাদের আর্মসে হতে পারে। স্মল কমনলি আমরা হ্যান্ডসে যদি দেখি যে নন হিলিং আলসার দীর্ঘদিন ধরে লং টার্ম। সো প্রাইমারি নিউক্লিয়েশন টিউবারকুলোসিসের একটা ফিচার, দো বাট ইটস রেয়ার। সো স্কিন টিউবারকুলোসিসের স্কিন ম্যানিফেস্টেশন এগুলি খুব কমনলি আমরা পাই। A localized superficial skin lesions was seen under Woods light. এটা অ্যাকচুয়ালি উডস লাইটে আমরা অনেকগুলি স্কিন ডিজিজ দেখি। এখানে কোরাল পিঙ্ক বলা হয়েছে, কোরাল পিঙ্ক ফ্লোরোসেন্স। আমরা যদি একটু দেখি যে উডস লাইট দিয়ে আমরা আসলে কোন কোন ডিজিজকে ডায়াগনোসিস করতে পারি, খুব কমনলি যদি বলি নাম্বার 1 ভিটিলিগো। ভিটিলিগোতে আমরা উডস লাইটে সাধারণত চকি হোয়াইট দেখি। আমরা এছাড়া আমরা দেখতে পারি হলো পিডারসিস ভার্সিকালার। এছাড়া আমরা দেখতে পারি পোরফাইরিয়া কিউটিনিয়া। এখানে আমরা সাধারণত ইউরিনটা দেখি। উডস লাইটের মাধ্যমে ইউরিনের কোরাল রেড কালার পাওয়া যায়, এটা খুব ক্যারেক্টারিস্টিক্স। এছাড়া টিনিয়া কেপিটিস আমরা উডস লাইটে দেখতে পারি। সো আমাদের উডস লাইটের খুব কমন একটি টুলস, যে টুলসের মাধ্যমে কিন্তু আমরা ফাঙ্গাল ইনফেকশন, ভিটিলিগো খুব কমনলি আমরা দেখি। এছাড়া আমরা যেটা বললাম যে পোরফাইরিয়া কিউটিনিয়া, এটার ইউরিনটা দেখা হয় এবং ইউরিনের মধ্যে খুব ক্লাসিক্যাল কোরাল রেড বা পিঙ্ক কালার আমরা ফ্লোরোসেন্স পাই। স্কিন লেশন, ডোম শেপ আম্বিলিকেটেড স্কিন লেশন কিন্তু সেন্ট্রাল পাংক্রাম থাকে। ইউজুয়ালি এটাকে আমরা বলতে পারি মোলাস্কাম কন্টাজিউসাম। এটা পেপিউলার লেশন, পেপিউলার। কিন্তু অনেক ডিজিজ আছে যেখানে ভেসিকুলার লেশন আম্বিলিকেশন থাকে। সো এটা সাধারণত চিলড্রেনদের হয়। মোলাস্কাম কন্টাজিউসাম এটা এক ধরনের ভাইরাস ডিজিজ, পক্স ভাইরাস দিয়ে হয় মোলাস্কাম কন্টাজিউসাম। সো বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি পার্লি কালার, ছোট্ট শাইনি স্মুথ সারফেস থাকে, আম্বিলিকেটেড পেপিউল, ফেসে হতে পারে, ট্রাঙ্কে হতে পারে, এক্সট্রিমিটিতে হতে পারে। সো সাধারণত বাচ্চাদের যদি কোনো কারণে ইমিউনোসাপ্রেশন থাকে তাদের ক্ষেত্রে আমরা একটু বেশি পাই, এবং এটা ডেফিনেটলি কন্টাজিয়াস। এটা স্প্রেড করে ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে, ক্লোদিংস এর মাধ্যমে, অটো ইনিকুলেশনের মাধ্যমে এটা কিন্তু স্প্রেড করতে হবে। ইভেন ইট সেক্সুয়ালিও এটা স্প্রেড করে। সো ইটস ওয়ান টাইপ অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অ্যাজ ওয়েল। সো এই ধরনের ডিজিজ সাধারণত আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি। কখনো কখনো আমরা ডার্মোস্কোপি করতে পারি, কখনো কখনো আমরা বায়োপসি করে কনফার্ম করতে পারি। আইডিয়ালি আমাদের এই মোলাস্কাম কন্টাজিয়াম প্রেজেন্টেশন এতটাই ক্লাসিক্যাল, যদি একটু ভালো করে এক্সামিন করা যায় তাহলে আমরা ক্লিনিক্যালি অধিকাংশ ক্ষেত্রেই এই মোলাস্কামকে আমরা ডায়াগনোসিস করতে পারি। নরওয়েজিয়ান স্কেবিসের চিকিৎসা বলা হয়েছে। নরওয়েজিয়ান স্কেবিস আমরা জানি স্পেশাল টাইপ অফ অ্যাটিপিক্যাল স্কেবিস অথবা কমপ্লিকেটেড স্কেবিস আমরা বলতে পারি। সাধারণত এই ধরনের স্কেবিসকে আমরা আইভারমেকটিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। সো নরওয়েজিয়ান স্কেবিসের ট্রিটমেন্ট আইভারমেকটিন। আমরা জানি আইভারমেকটিন দিয়ে আমরা নরমাল স্কেবিসকে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি, বাট নরওয়েজিয়ান স্কেবিসের ট্রিটমেন্ট ড্রাগ অফ চয়েস ইজ আইভারমেকটিন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড ইন দ্য সিভিয়ার একনি? এখানে অপশনগুলি নাই, নিশ্চয়ই অপশনগুলি ছিল। সিভিয়ার একনিতে সাধারণত আমরা ওরাল or systemic retinoids ইউজ করি, বিশেষ করে isotretinoid is the drug of choice for severe acne or nodulocystic acne, along with oral antibiotics as well as topical antibiotics. A fair-skinned middle-aged female comes with the intermittent flushing, erythema, papule, and telangiectasia, especially the forehead cheeks. On examination, there is conjunctivitis and blepharitis. সো এখানে আসলে ফাইন্ডিংস গুলি মিডল এজ ওম্যান, ফেয়ার স্কিনড মিডল এজ ওম্যান, ইন্টারমিটেন্ট ফ্লাশিং ইরাইথেমা, ফ্লাশিং থাকে, ইরাইথেমা থাকে, পেপিউল থাকে এবং টেলেনজেকটিসিয়া থাকে। সো এখানে পেপিউল আছে, ইরাইথেমা আছে, টেলেনজেকটিসিয়া আছে। কোথায় আছে? ফোরহেড, চিক, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মিডল এজ ওম্যান। সাধারণত এই ডিজিজ, এই ধরনের ডিজিজে কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিসের কথা বলা হয়েছে, কনজাংটিভাইটিসের কথা বলা হয়েছে। সো এই সবগুলি জিনিস কিন্তু আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। ইউজুয়ালি টেলেনজেকটিসিয়া, ইরাইথেমা এগুলি আমরা সাধারণত রোজাশিয়ার ক্ষেত্রে পেয়ে থাকি, মিডল এজ ওমেনের ক্ষেত্রে পেয়ে থাকি, ফেয়ার স্কিন লেডির ক্ষেত্রে আমরা এটা পেয়ে থাকি।
রোজাশিয়া আমরা জানি একনির সাথে রোজাশিয়া আরেকটা ডিজিজ, যদিও এটা ডিজিজ অফ দা, এখানে যে কিউটিনাস ব্লাড ভেসেলস আছে, ব্লাড ভেসেলের হাইপারঅ্যাক্টিভ রিঅ্যাকশন। সো দিস ইজ রোজাশিয়া। Chronic morphology of eczema. What are the which of the following is a chronic morphology of eczema? সেখানে আনসারগুলি নাই, আর নিশ্চয়ই সাধারণত অপশনগুলি থাকে। সাধারণত ক্রনিক একজিমায় আমরা যে ক্রাইটেরিয়াগুলি পেয়ে থাকি, সাধারণত আমরা যদি একজিমাকে ডায়াগনোসিস করি বা ডিফাইন করি একিউট, সাব একিউট এন্ড ক্রনিক। একিউট একজিমা ইউজুয়ালি আমরা সাধারণত বলি 2 উইকস, ফার্স্ট 2 উইকস যদি কোনো একটা পেশেন্ট একজিমাটাস প্রেজেন্টেশন নিয়ে আসে সেটাকে একিউট বলা হয়, এবং সেখানে প্রেজেন্টেশন থাকে ইউজুয়ালি উজিং থাকে, ইরাইথামা থাকে, ক্রাস্টিং থাকে, স্কেলিং সাধারণত হয় না একিউটে। এবং এখানে একিউট একজিমা অনেক সময় পেইন থাকতে পারে, বার্নিং থাকতে পারে, ইচিং থাকতে পারে। সাব একিউট ফর্ম হলো 2 থেকে 6 সপ্তাহ, 6 সপ্তাহের বেশি যদি হয়ে যায় সেটাকে আমরা ক্রনিক একজিমা বলি। সো ক্রনিক একজিমার ক্ষেত্রে সাধারণত আমরা স্কিনের লাইকেনিফিকেশন পাই, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং স্কেলিং পাই। লাইকেনিফিকেশন মানে হলো স্কিনটা থিক হয়ে যাবে ডিউ টু কন্টিনিউয়াস ইচিং, এবং স্কিনের যে মার্কিং গুলি আছে এই মার্কিং গুলি প্রমিনেন্ট হবে। সো স্কিন বিকাম থিক, স্কিন মার্কিংস আর প্রমিনেন্ট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ lichenification. So it's also an important characteristics of chronic eczema. So which one of the following is endogenous eczema? I think এখানে অপশন থাকবে endogenous eczema. eczema কে বেসিক্যালি আমরা দুই ভাবে ভাগ করি, on the basis of duration, on the basis of source. On the basis of source আমরা যদি বলি exogenous and endogenous. Exogenous আমরা জানি contact dermatitis, it may be irritant contact dermatitis, it may be allergic contact dermatitis, but endogenous eczema most common যেটা atopic dermatitis, seborrheic dermatitis, namellar dermatitis, pemphigus. So these are the endogenous form of eczema or endogenous eczema. Which drug is reserved for severe resistant eczema? So severe resistant or recalcitrant eczema ক্ষেত্রে সাধারণত আমরা যেই ড্রাগগুলি ইউজ করি সেই ড্রাগের মধ্যে একটি অনেক ধরনের ড্রাগ, ডিজিজ মডিফাইং ড্রাগ বা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, তার মধ্যে অ্যাটোপিক, সিভিয়ার অ্যাটোপিকের ক্ষেত্রে যদি আমরা বলি সেই ক্ষেত্রে আমরা সাইক্লোস্পোরিন ব্যবহার করে থাকি। আমরা অনেক সময় পামোপ্লান্টার একজিমার ক্ষেত্রে এসিট্রেটিন ব্যবহার করে থাকি। অনেক এখন তো আধুনিক যে সময়টা, বর্তমান সময়ে বায়োলজিক্স বলে একটি ড্রাগ আছে আমরা জানি, এই বায়োলজিক্স কিন্তু একজিমাতে অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। সো সিভিয়ার রেজিস্ট্যান্ট অর রিক্যালসিট্যান্ট একজিমার ক্ষেত্রে সাধারণত এই ড্রাগগুলি আমরা ব্যবহার করি। মিথোট্রেক্সেটও কখনো কখনো আমরা ব্যবহার করে থাকি। Which of the following infection or skin lesion is not common in atopic eczema? এখানে অপশন থাকতে হবে, যেটা আমার মনে হয় এই অপশনগুলি থাকলে ভালো হতো। অপশন ছাড়া আনসার দেওয়া তো খুব ডিফিকাল্ট। ইউজুয়ালি আমরা যদি একটু উল্টাটা বলি, which are the common infections we found in atopic patients? আমরা জানি atopic patients are very much prone to develop infections. It may be viral infections, maybe bacterial infections, so it may be other infections. So আমরা অ্যাটোপিক পেশেন্টদের ক্ষেত্রে সাধারণত ব্যাকটেরিয়াল, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা আমরা খুব কমনলি পেয়ে থাকি, বাট ভাইরাল ইনফেকশন কিন্তু তাদের ক্ষেত্রে বেশি হয়। Which of the following drug can exacerbate psoriasis? So this is very very important. একটা সোরিয়াসিসের পেশেন্ট যদি আমাদের কাছে আসে, প্রথমে আমরা সাধারণত রোগটাকে কনফার্ম করি। কনফার্ম করার পরে আমরা জানি কিছু প্রেডিসপোজিং ফ্যাক্টর আছে বা এক্সাজারবেটিং ফ্যাক্টরস আছে, এই ফ্যাক্টরগুলি কিন্তু পেশেন্টকে কাউন্সিলিং করে বলে দিতে হবে। কারণ একটা সোরিয়াসিস পেশেন্ট হাইপারটেনশন থাকতে পারে, একটা সোরিয়াসিস পেশেন্ট টিনিয়া ইনফেকশন হতে পারে। সো এই ধরনের সোরিয়াসিস পেশেন্টের যখন এই কোমরবিড আলাদা আলাদা ডিজিজগুলি হবে, যেমন তার যদি প্রেশার থাকে, হাইপারটেনসিভ হয়, তাহলে কিন্তু তাকে এসি ইনহিবিটর দেওয়া যাবে না, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া যাবে না, বিটা ব্লকার দেওয়া যাবে। দিস আর দ্য ড্রাগস দ্যাট ক্যান এক্সাজারবেট দ্য সোরিয়াসিস। সো তাকে এআরবি দিতে হবে, অন্য যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগগুলি আছে সেগুলি তাকে দিতে হবে। একটা সোরিয়াসিসের পেশেন্টের যদি টিনিয়া ইনফেকশন হয়, আমরা অনেক সময় দেখি সোরিয়াসিসের পেশেন্টরা ট্রিটমেন্টে আছে, মোটামুটি ভালো আছে, কন্ট্রোলে আছে, হঠাৎ করে দেখা গেল তার টিনিয়া ইনফেকশন হলো, ভাইরাল ইনফেকশন। সো টিনিয়া ইনফেকশন নিয়ে যদি পেশেন্ট আসে, এই পেশেন্টকে কিন্তু কখনোই আমরা অ্যান্টি ফাঙ্গাল হিসাবে ওরালি টার্বিনাফিন দিব না, কারণ টার্বিনাফিন ক্যান এক্সাজারবেট দ্য ডিজিজ কন্ডিশনস। সো একইভাবে
একটা সোরিয়াসিস পেশেন্ট যদি তার সাইকোটিক প্রবলেম থাকে, তাকে কিন্তু অ্যান্টিসাইকোটিক হিসেবে আমরা জানি অনেক সময় লিথিয়াম ব্যবহার করা হয়। লিথিয়াম ড্রাগ কিন্তু দেওয়া যাবে না, কারণ ইট ক্যান aggravate the disease process. So these are the very common drug, যে ড্রাগগুলি আমরা খুব সাবধানে আমাদের এই যে সোরিয়াসিস পেশেন্ট ক্ষেত্রে আমরা ব্যবহার করব, কারণ আমরা জানি এই ড্রাগগুলি খুব কমনলি ব্যবহার করা হয়। Which of the following is the most common type of psoriasis in children and adolescents? That is plaque, GATTED. এখানে আসলে এগুলি আমার মনে হয় সব অপশন দেওয়া, মাল্টিপল অপশন দেওয়া, সেখানে অপশনগুলি থাকলে ভালো হতো। কিন্তু চিলড্রেনদের সাধারণত আমরা যে সোরিয়াসিসটা কমনলি পাই এটা হলো গাটেড সোরিয়াসিস। সাধারণত প্লেক টাইপ সোরিয়াসিস আমরা বাচ্চাদের ক্ষেত্রে খুব কম পাই, অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা খুব বেশি পেয়ে থাকি। চিলড্রেনদের ক্ষেত্রে আমরা গাটেড সোরিয়াসিসটা বেশি পাই, এবং এই গাটেড সোরিয়াসিসের অন্যতম একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হলো স্ট্রেপ্টোকক্কাল থ্রট ইনফেকশনস। It may be pharyngitis, it may be tonsillitis. So বাচ্চাদের আমরা জানি এই জিনিসগুলি খুব কমনলি হয়, এবং এই ইনফেকশন পরবর্তী সময়ে গাটের সোরিয়াসিস ডেভেলপ করতে বাচ্চাদের দেখা যায়। হিস্টোপ্যাথোলজি অফ সোরিয়াসিস ইনক্লুডস, এখানে অনেকগুলি অপশন দেওয়ার কথা। আমরা হিস্টোপ্যাথোলজি অফ সোরিয়াসিসে কি কি পাওয়া যায় অ্যাকসেপ্ট, সুতরাং এখানে যেহেতু অপশনগুলি নাই আমরা বলতে পারি কমনলি কি কি পাওয়া যায়। কমনলি আমরা হাইপারকেরাটোসিস পাই, প্যারাকেরাটোসিস পাই, লঙ্গিটিউডিনাল টেস্ট টিউব লাইক রেটি রিজেস গুলি পাই, এবং সবচেয়ে ক্যারেক্টারিস্টিক ফিচার যেটা আমরা এপিডার্মিসের মধ্যে বিশেষ করে স্ট্র্যাটাম কর্নিয়ামে মুনরোস মাইক্রোস্কোপ পাই, যেখানে collection of neutrophil যেটাকে আমরা বলি। This is very characteristics and diagnostic as well. So patient with psoriasis has been provided with general treatment. Even systemic agents like methotrexate, acitretin, Kuba. Now which treatment you need to consider? এটা খুব সিম্পল জিনিস। আমরা জানি একই ডিজিজ, ডিফারেন্ট পেশেন্ট, ডিফারেন্ট প্রেজেন্টেশন, ট্রিটমেন্ট মাস্ট বি ডিফারেন্ট। সুতরাং গদ বাধা কোনোভাবেই কিন্তু একই চিকিৎসা কিন্তু সব রোগীর ক্ষেত্রে দেওয়া যাবে না। আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা বাচ্চা পেশেন্ট আসছে, তার সোরিয়াসিস আছে, তাকে আমরা কি মেডিসিন দেব? সোরিয়াসিসটা যদি মাইল্ড ফর্মে হয়, আমরা জানি সোরিয়াসিসকে আমরা সাধারণত ক্লিনিক্যালি ক্লাসিফাই করি মাইল্ড, মডারেট, সিভিয়ার, less than 10%, 10 to 20%, and more than 20%. সো মাইল্ড সোরিয়াসিসের ক্ষেত্রে এক সিঙ্গেল লেশন বা দুইটা লেশন আছে, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে সাধারণত আমরা সিস্টেমিক ড্রাগ দেই না। Topical drug is good enough. Topical potent corticosteroid and topical tacrolimus or topical cipotriol along with the moisturizing agent is good enough. Sometimes we can provide phototherapy but not PUBA. চিলড্রেনদের ক্ষেত্রে সাধারণত আমরা PUBA সাজেস্ট করি না, কারণ under 12 years of age PUBA is contraindicated due to severe adverse event. আমরা জানি PUBA is carcinogenic. In that case, narrowband ultraviolet B is the safer one. We can use this phototherapy, narrowband ultraviolet B, in case of children under 12 years of age, এবং it's a very good treatment option. So এটা একটা অপশন, সেটা আমরা দিতে পারি সপ্তাহে 2 দিন বা 3 দিন। পাশাপাশি যদি এই চিলড্রেন সেটা এক্সটেন্সিভ ইনভলভমেন্ট নিয়ে আসে, সিভিয়ার ইনভলভমেন্ট নিয়ে আসে, ডেফিনেটলি তাকে কিন্তু আমরা মিথোট্রেক্সেট দিতে পারবো, কারণ মিথোট্রেক্সেট যে কোনো বয়সেই দেওয়া যাবে। এটা ডোজ শিডিউলটাকে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। এসিট্রেটিনও দেওয়া যায়, তবে এসিট্রেটিন সাধারণত চিলড্রেনদের ক্ষেত্রে দিলে অনেক সময় যেহেতু লম্বা সময় ওষুধটা ব্যবহার করতে হয়, সো ইট ক্যান কজেস তাদের যে বনি গ্রোথ, সেই গ্রোথটাকে অনেক সময় হ্যাম্পার করতে পারে। সো এই জন্য মিথোট্রেক্সেট দেওয়া যেতে পারে। ন্যারোব্যান্ড আল্ট্রাভায়োলেট বি is a very good option যদি এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হয় সেই ক্ষেত্রে। সো সোরিয়াসিসের পেশেন্ট যদি পাস্টুলার সোরিয়াসিস নিয়ে আসে, তাহলে আমাদের ট্রিটমেন্ট মডালিটিস ডেফিনেটলি আলাদা হবে। সেটা যে কোনো বয়স হোক, এসিট্রেটিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ইন কেস অফ পাস্টুলার সোরিয়াসিস, সেখানে কিন্তু আমরা মিথোট্রেক্সেট দিব না। ঠিক একইভাবে একটা অ্যাডাল্ট পেশেন্ট আসছে সিভিয়ার সোরিয়াসিস নিয়ে, কোনোভাবে তার কোনো ড্রাগে রেসপন্স করছে না, যদিও দেখা যায় আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি মিথোট্রেক্সেট ইজ the most common drug and most essential drug and most effective drug, যেটা আমরা সোরিয়াসিসের পেশেন্টের ক্ষেত্রে ইনভেরিবলি ব্যবহার করি। রিয়েলি ইজ এ ভেরি গুড ড্রাগ and it has a definitely safety profile. আমরা ডার্মাটোলজিস্টরা সাধারণত লো ডোজ সোরিয়াসিস মিথোট্রেক্সেট ব্যবহার করি and it's very safe। 4-5 বছর পর্যন্ত আমরা এটা খুব কমফোর্টেবলি ইউজ করতে পারি, বাট ডেফিনেটলি ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে লিভার ফাংশন, রেনাল ফাংশন এগুলিকে দেখে ফলো আপে রাখতে হবে। এছাড়াও আমরা কিন্তু সাইক্লোস্পোরিন দিতে পারি
আমরা বায়োলজিক্স আমরা জানি বায়োলজিক্স নতুন ড্রাগ। সো বায়োলজিক্স এর মধ্যে অনেক ধরনের অপশন আছে। সেই বায়োলজিক্স এর সেই ড্রাগ গুলি আমরা দিতে পারি। যদিও এটা একটু কস্টলি বা ব্যয়বহুল। যারা এফোর্ড করতে পারেন তাদের জন্য আমরা biologics ব্যবহার করতে হবে। So these are the options, but first line systemic drug in case of severe psoriasis is the methotrexate, no doubt about this. It may be oral form, it may be injectable form. আমরা জানি intramuscular or subcutaneous form আমরা methotrexate অনেক সময় দিয়ে থাকি এবং methotrexate যেহেতু GI আপসেট হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য অনেক সময় আমরা কিন্তু ইনজেক্টেবল দেই এবং একটা নির্দিষ্ট ডোজের পরে যদি ডোজ বাড়াতে হয় সেই ক্ষেত্রে আমরা ইনজেক্টেবলটা প্রেফার করি কারণ ওরাল অ্যাবজর্পশনটা ওই ডোজের পরে গেলে এটার তেমন একটা ইফেক্টিভ হয় না। So using of systemic drugs in psoriasis depends on what type of psoriasis it is, how the area of involvement of the psoriatic patient, associated complications, and some other factors like definitely economic status is very, very important. New drug, another new drug, I am forgotten this name of the drug. This is JAK inhibitors. আমরা জানি JAK inhibitors is a very good drug now using in different dermatological conditions. So it is FDA approved drug for psoriatic arthritis, and really it's a very good drug and very good safety profile. So JAK inhibitor হিসেবে আমরা tofacitinib ব্যবহার করতে পারি। A patient with I think it's inflammatory bowel disease and diabetes mellitus comes to you with a skin lesion. Skin biopsy shows band-like T lymphocyte in the papillary dermis. Dermo-epidermal junction shows sawtooth appearance. What is your diagnosis? So actually irritable bowel syndrome or diabetes mellitus এর সাথে সরাসরি এই ডিজিজটার আমার মনে হয় না যে ডিরেক্ট কোনো কানেকশন আছে, যদিও আমরা এটাকে বলি histopathology is clear. Histopathology findings are very clear. That is sawtooth, band-like infiltration, and dermo-epidermal junction. This is a classical presentation of histological presentation of lichen planus. So lichen planus is considered as an autoimmune disease. So definitely may be associated with diabetes mellitus is another autoimmune disease as well as inflammatory bowel disease. So it's lichen planus, no doubt about this. Which of the following is not a part of investigations of urticaria? Definitely এখানে অপশন থাকার কথা, এই ধরনের কোশ্চেনগুলি মাল্টিপল চয়েস কোশ্চেন বা এই ধরনের কিছু থাকবে। আমরা যদি বলি what are the parts of investigations of urticaria? আমরা জানি urticaria এটা একটা ডিজিজ, স্কিন ডিজিজ, যেটা ক্যারেক্টারাইজড বাই skin lesions like wheals. এই wheals, it is the cutaneous vascular reactions যেটা একিউট ফর্মে হয় অথবা ক্রনিক ফর্মে হয়। সাধারণত একিউট ফর্মে হলে আমরা খুব কমনলি আমরা যে কারণগুলি দেখি ফুড, ড্রাগ এন্ড ইনফেকশন, দিজ আর দ্য থ্রি মোস্ট কমন cause of acute urticaria. So underlying cause identification is very, very important. Otherwise symptomatic treatment will not help to resolve the acute urticaria. And in chronic urticaria, more than 50% cases are idiopathic. So there are some important causes associated with the chronic urticaria like thyroid disorder, autoimmune thyroid disorder, connective tissue disorder like SLE. So some other chronic disease are associated with chronic urticaria. So common investigations are according to cause. If it is acute urticaria, definitely we'll go for search for any sort of infective foci. So for searching infective foci, definitely we'll go for the common investigations. But you know that complete blood count, definitely see C-reactive protein is also ASO titer. These are the common investigation. But in chronic urticaria, definitely we can go for underlying conditions like autoimmune thyroid, anti-thyroid antibodies, SLE, definitely anti-nuclear antibodies. These are the investigations actually we can search depending on the what type of urticaria it is. That is very important. Which of the following parameter is not used in Scotland severity scoring for 10? So এটার অপশন আছে, অপশনগুলি না থাকলে এইসব কোশ্চেন আনসার
আলোচনা করাটা ডিফিকাল্ট। হুইচ অফ দ্য ফলোইং ইমিউনোবুলাস ডিসঅর্ডারস অকার্স মোর ইন ইয়াং ব্ল্যাক ফিমেল? অ্যাকচুয়ালি ইমিউনোবুলাস ডিজিজের মধ্যে খুব কমনলি যেটা আছে প্যাম্পিকাস ভালগারিস, বুলাস প্যাম্পিকয়েড and dermatitis herpetiformis. These are the three common autoimmune bullous disease. Along with there is epidermolysis bullosa acquisita, chronic bullous disease of the childhood. These are the other autoimmune bullous disease. In bullous pemphigoid, direct immunofluorescence shows. বুলাস প্যাম্পিকয়েডের ক্ষেত্রে সাধারণত আমরা ইমিউনোফ্লুওরেসেন্স বা এটাকে আমরা বলি ডিরেক্ট ডিআইএফ ফাইন্ডিংস, সেখানে আমরা দেখতে পাই একটা লিনিয়ার প্যাটার্নের একটা ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন, যেটা খুবই ক্যারেক্টারিস্টিক্স বুলাস প্যাম্পিকয়েডের ক্ষেত্রে। আর প্যাম্পিকাস ভালগারিস ক্ষেত্রে আমরা একটু লেস লাইক বা নেট লাইক distribution of immunoglobulin pi, fluorescence pi. 60 years old man presented to the dermatology OPD with the itching, tense blisters, split blisters predominantly affecting legs, elbows. There was no mucosal involvement. Skin biopsy was done. Which of the following will be consistent with the diagnosis? এখানে অপশন নিশ্চয়ই থাকবে আপনাদের জন্য, বাট এখানের যে ফিচার্স, এই ফিচার্স দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ইটস এ কেস অফ বুলাস প্যাম্পিকয়েড। Why? Points in favor of bullous pemphigoid is number one is itching. Normally, pemphigus vulgaris usually itching হয় না, but bullous pemphigoid itching হয়, and the bulla in pemphigus vulgaris is flaccid, but in bullous pemphigoid it is stans blister. Blister stans bulla. So stans bulla and itching are in favor, and another is usually no mucosal involvement. So these are the three important findings that are in favor of bullous pemphigoid, and definitely skin biopsy has characteristic features of subepidermal bulla, and the findings I have discussed earlier. So it's a case of bullous pemphigoid, and which of the following is a cause of localized scarring alopecia? So definitely there are some options, but we can discuss about what are the common causes of scarring alopecia, particularly scalp. So common scarring alopecia, if we consider in the children, is the common cause is that tinea capitis. As you know, the tinea capitis is very common dermatophyte infections, particularly in children. বাচ্চাদের ক্ষেত্রে এই সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনটার যে ইনফ্লামেটরি ভ্যারাইটি আছে, সেটা যদি হয়, দেয়ার ইজ এ চান্স অফ স্কারিং অ্যালোপেশিয়া। এছাড়া অ্যাডাল্টের ক্ষেত্রে lichen planopilaris, discoid lupus erythematosus, morphia, folliculitis dicans. These are the common cause of scarring alopecia. A patient has come to you with localized alopecia. On examination, there is an exclamation mark hairs noticed. What is your diagnosis? Actually, there is some correction in these questions. So what examination? It is naked eye examination, that is exclamation mark here is noticed? No, it is dermoscopic examination or trichoscopic examination. So this question should be more specified, that it is a trichoscopic examination. So trichoscopic examination shows exclamation mark here, but only exclamation marks here will not give you the clue of diagnosis, because exclamation mark here we found more than one disease. That's why other findings are also very important, but for undergraduate students, this exclamation mark here is good enough for the diagnosis of the disease, and this is a classical case of alopecia areata. So alopecia areata, clinically there is a localized alopecic patch, there is no features of scarring, and under trichoscope is a very, very important examination, and trichoscopic examination finding is also very, very important. And exclamation mark hairs with tapered hair, black dots, and broken hair,
These are the characteristic features along with eulodors. These are the features. So you can just remember the exclamation mark here. That is good enough for you. So it's a case of alopecia areata, half and half nail. Half and half nail means আমরা যদি নেইল প্লেটে আমরা তাকাই, নেইল প্লেটে তাকালে আমরা দেখব আমরা যদি প্রক্সিমাল পার্টে অনেক সময় দেখি কিছুটা সাদা অংশ। এই সাদা অংশটা যখন বেরে ডিস্টালি যায় এবং পুরো নেইলের সাধারণত আমরা সাদা অংশটা দেখি 10% বা 15%, কিন্তু যখন এটা 50-50 হয়ে যাবে তখন ডেফিনেটলি দেয়ার আর সাম কজ, এন্ড মোস্ট কমন কজ অফ হাফ এন্ড হাফ নেইল ইজ প্রোটিন ডেফিসিয়েন্সি। সো প্রোটিন ডেফিসিয়েন্সি যে কোনো কন্ডিশনে হাফ এন্ড হাফ নেইল হতে পারে, এন্ড মোস্ট কমনলি পাওয়া যায় ক্রনিক কিডনি ডিজিজ, protein energy malnutrition. So these are the conditions where we can found half and half nail. Skin lesion initially presented as a tender pustule which broken down centrally progressed to an ulcer with an indurated undermined purplish edge. So এখানে ফাইন্ডিংস গুলি কি? প্রথমে টেন্ডার পাস্টিউল হলো, সেই পাস্টিউলটা ভেঙে গেল সেন্ট্রালি এবং এটা প্রোগ্রেস হলো আলসারের দিকে, এবং এটা ইনডিউরেটেড আন্ডারমাইন পার্পলিশ এজ, আন্ডারমাইন এজ অর আন্ডারমাইন বর্ডার ইজ অলসো ক্যারেক্টারিস্টিক্স. So it is not so easy for you undergraduate students, a bit difficult. So it's a case of pyoderma gangrenosum. So these are the features of pyoderma gangrenosum. It's a very painful conditions. It's a type of vasculitis. It can start with tender pustule and broken down centrally and progress to an ulcer with indurated and undermined borders. All these are the characteristic features of pyoderma gangrenosum. And it is a vasculitis lesions, vasculitic disease, where vasculitis is the basic lesions. And pyoderma gangrenosum is also a systemic disease. So many systemic conditions are associated with these conditions. And 16-year-old boy presents with erythema nodosum. So question is not clear. Which of the following should be considered? So if we considered the characteristic features of erythema nodosum, it is very painful, occurs over the shin, bilaterally symmetrical, usually not ulcerated. These are the characteristic features of erythema nodosum. It may be acute, may be chronic. So hopefully we are near to close our sessions today. Few questions. Drugs that do not causes erythema multiforme. সেখানে তাহলে অপশন থাকবে এখানে। তাহলে আমরা আলোচনা করি ড্রাগ কি ড্রাগ আসলে ইরেথেমা মাল্টিফর্মি করতে পারে। ইরেথেমা মাল্টিফর্মি মেজর ইজ অ্যানাদার নেম ইজ দ্য স্টিভেন জনসন সিনড্রোম। আমরা সবাই জানি ইরেথেমা মাল্টিফর্মি মেজর স্টিভেন জনসন সিনড্রোম। সো দিজ আর দ্য ড্রাগস, কমন ড্রাগস আর কি? সালফার ড্রাগস, antibiotics, penicillin, cephalosporin. These are the drugs. Sulfur drugs এর মধ্যে আছে cotrimoxazole, Depson. So these are the common drugs. Carbamazepine, anti-epileptic drugs, as you know. So these are the drugs that actually causes erythema multiforme major. That means Stevens-Johnson syndrome or toxic epidermal necrolysis. 10. Which of the following is unpredictable or immunological drug reactions? Which of the following is unpredictable or immunological drug reaction? So এখানে অপশন না থাকলে এটা বলা খুব মুশকিল। ইমিউনোলজিক্যাল ড্রাগ ইরাপশনস, এটার অপশনটা হলে ভালো হতো। আনপ্রেডিক্টেবল ড্রাগ রিঅ্যাকশন যদি আমরা একটু কমনলি একটু ডিফাইন করার চেষ্টা করি, মোস্ট কমন ড্রাগ রিঅ্যাকশনস আর মরবিলিফর্ম ড্রাগ রিঅ্যাকশন। দেন আমরা কনসিডার করতে পারি fixed drug reaction, আমরা প্র্যাকটিক্যালি যেটা পাই fixed drug reaction. And then Stevens-Johnson syndrome is another important cause of drug reactions. আমরা erythema nodosum অনেক সময় ড্রাগের জন্য হয়, বুলা হতে পারে ড্রাগের জন্য। So drug reaction is a huge chapter, and the presentation of drug reaction is really multidimensional. So the presentation of drug reactions are really different characters. It may present with macule, papule, nodule, pustule, ulcerations. There's so many presentations. So the common drug reactions are morbilliform drug reactions,
fixed drug reaction, Stevens-Johnson is not so common. Bullous drug reactions that causes urticaria lesions. So a drug reaction patients can present any type of skin lesions. That is very, very important. Hypertrichosis. So hypertrichosis, as you know, excessive hair growth, and it may be acquired, it may be congenital. So most common cause of acquired hypertrichosis is steroid, topical steroid, it may be oral steroid or systemic steroid, and it may be some medicines like minoxidil. As a trichologist, we are using minoxidil for hair regrowth in androgenetic alopecia. So this minoxidil sometimes causes hypertrichosis in the face of a patient when the patient use this drug on the scalp for hair growth, but unfortunately these drugs are leaking from the scalp to the face and finally causes the hypertrichosis of the face, particularly in female patients. It causes some bothersome conditions. So hypertrichosis, these are the common cause that may causes hypertrichosis. So considering all these things, so far the questions applied to me regarding the final professional examinations, mostly written exams. I think these are the discussions, and hopefully if any more questions we can continue this class tomorrow as well as next week. Till then, thank you everybody, thank you very much for patient sharing, and hopefully you will be benefited with this discussion. So সবাই ভালো থাকবেন, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।